আমাদের মুক্তির সংগ্রাম। বাংলাদেশ বেইমানি করতে পারে, সমস্ত রকমের লড়াই তারা ভুলে যেতে পারে, কিন্তু ভারত তা ভুলেনি। যে কারণে আজও উদযাপিত হচ্ছে সাড়ম্বরে বিজয় দিবস, স্মরণ করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের। আর এই মুহূর্তে সরাসরি আমি নজর রাখবো ফোর্ট উইলিয়ামের দিকে, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী বিশাখাও। একদমই তা না, আমরা আজকে সেই বীর গাথা আজকে উদযাপনের দিন, আজকে সেই শহীদদের শ্রদ্ধা জানানোর দিন, যারা মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের যুদ্ধ করার পর বাংলাদেশের একেবারে সেই সময় বাংলাদেশকে তৈরি করার যারা কারিগর ছিলেন তারা এবং ভারতীয় সেনা। এবং আমরা আস্তে আস্তে যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা এগিয়ে আসছেন, একদিকে যারা প্রাক্তন সেনাকর্তা, যারা ৭১-এ এই যে আত্মসমর্পণ, পাকিস্তানের যে লজ্জার আত্মসমর্পণ এবং বাংলাদেশ গঠন, বাংলাদেশের জন্ম, তার যে কারিগররা ছিলেন তারা আস্তে আস্তে আসছেন। একদিকে আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ৯ জন যারা মুক্তিযোদ্ধা এবারে আসার কথা, তারা আসছেন আস্তে আস্তে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে আমরা একটু একটু করে চেষ্টা করছি, যদিও ইন্টারাকশন একেবারেই বন্ধ রাখা হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি এই ছবিটা তুলে ধরার জন্য। আস্তে আস্তে আসছেন তারা, সেই মুক্তিযোদ্ধাদের আমরা ছবি দেখতে পাচ্ছি যেখানে তারা আস্তে আস্তে আসছেন। এবং এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এনক্লোজার তৈরি করা হয়েছে, যারা ৭১-এর ভারতীয় সেনার তরফ থেকে যারা লড়াই করেছিলেন এবং যারা মুক্তিযোদ্ধা, যারা এই যুদ্ধে ভারতের এবং বাংলাদেশের জয় ছিনিয়ে এনেছিলেন, তারা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত সুরক্ষার বলয়ের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, কারণ তারা তাদের পরিচয়টুকুও দিতে চাইছেন না, কারণ নিজেদের দেশে ফিরে গিয়ে তারা আদতে সুরক্ষিত থাকবেন কিনা এখন সেটাই একটা বড় প্রশ্ন। তাই জন্য এবারে যেটা বলা হয়েছে, প্রত্যেক বছর তো নয়, আমরা দেখে থাকি যে মুক্তিযোদ্ধারা আমাদের সঙ্গে, ভারতীয় মিডিয়ার সঙ্গে তারা এসে প্রত্যেকটা সময় যেভাবে কথা বলেন, যেভাবে তাদের সুখ দুঃখের কথা, সেই সময়ের কথা, তাদের লড়াইয়ের কথা ভাগ করে নেন, এবারে সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে নিয়ে আসা হচ্ছে, প্রত্যেক যারা মুক্তিযোদ্ধা তাদেরকে যারা ভারতীয় সেনার তরফ থেকে আধিকারিক রয়েছেন তারা এসকর্ট করে নিয়ে আসছেন এবং নির্দিষ্ট জায়গায় তাদের যে আসন সীমাবদ্ধ রাখা হয়েছে, যাতে করে তাদের কোনো রকমভাবে সুরক্ষার, বিশেষ করে তাদের দেশে গিয়ে তারা সুরক্ষিত নয়, নিজের জমিতে নিজের দেশে তারা পরবাসী হয়ে রয়েছেন, সেই জায়গায় যাতে তাদের সুরক্ষা একেবারে নিশ্চিত করা যায়, সেই জন্য তাদেরকে একেবারে সুরক্ষা বলয়ের মধ্যে দিয়ে নিয়ে আসা হচ্ছে। সেই সঙ্গে যারা ভারতীয় সেনা, যারা সেনা আধিকারিক, আমরা একজনের পর একজন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সেনার আধিকারিকরাও আসছেন, যারা সেই সময় ৭১-এর যুদ্ধে, এই যুদ্ধ যেভাবে এই যুদ্ধে একে নিয়াজির দল অর্থাৎ পাক সেনা, খান সেনারা মাথা নত করে আত্মসমর্পণ করেছিল ঢাকার রেসকোর্স গ্রাউন্ডে, সেই সময়ের প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী থাকা সেই ওয়ার ভেটারানরা, প্রাক্তন ভারতীয় সেনাকর্তারা আজ এখানে উপস্থিত রয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে উপস্থিত হবেন এবং মূল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দিকেও আমাদের নজর থাকবে। বিশাখা, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে ফোর্ট উইলিয়ামের অপর প্রান্ত, সেখান থেকে আমার সহকর্মী যেমন ওয়েন্ডুলা রয়েছে, বনগাঁ থেকে আমাদের সহকর্মী টিটবও রয়েছে। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং বিশাখার সঙ্গে কথা বলে ভেতরের কর্মসূচি কি রয়েছে না রয়েছে, কারা কারা উপস্থিত রয়েছেন সবটা জানবো। কিন্তু এরই পাশাপাশি ইতিহাসটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। ভাষা আন্দোলন থেকে যে লড়াই শুরু হয়েছিল, যে সূত্রপাতটা শুরু হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে সেই লড়াই কয়েক গুণ বেড়ে গিয়েছিল। ভাষা আন্দোলন ছিল মাতৃভাষার জন্য প্রাণপণ লড়াই, আর মুক্তিযুদ্ধ পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার লড়াই। পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে নিজেদের জাতির জন্য, ভাষার জন্য লড়াইয়ের ডাক দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। পূর্ব পাকিস্তানকে বেশি দিন দমিয়ে রাখতে পারেনি পশ্চিম পাকিস্তান, কেননা বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে তাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল ভারত। আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সাত কোটির মানুষকে দাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। ভাষা আন্দোলন থেকে প্রাণপণ লড়াই, মোহাম্মদ আলী জিন্না, মুসলিম লীগ ও পাকিস্তানের থেকে রেহাই পাওয়ার লড়াই, স্বতন্ত্র দেশের দাবিতে লড়াই, আর এই লড়াই ভিত গেঁথেছিল ১৯৭১-এর মুক্তিযুদ্ধের।
বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন চিরতরে মুছে দিতে শুরু হয়েছিল গণহত্যা। এক রাতেই ঘরে ঢুকে হত্যা করা হয়েছিল প্রায় 30,000 মানুষকে। শুরু হয় পাকিস্তানের অপারেশন সার্চলাইট। ঘর থেকে বের করে ধর্ষণ করা হয়েছিল মহিলাদের, কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল পুরুষদের, শিশুদের ওপরেও গুলি চালিয়েছিল পাক বাহিনী। খান সেনাদের এই বিভৎস অত্যাচারের জন্য পূর্ব পাকিস্তান ছেড়ে আসছিল লক্ষ লক্ষ মানুষ, আশ্রয় নিচ্ছিল ভারতে। বাংলাদেশকে চিরতরে পরাধীনতা রাখতে পশ্চিম পাকিস্তানের একমাত্র হাতিয়ার ছিল অত্যাচার। মুক্তিযুদ্ধের বছরে 4 লক্ষ নারী শিশুর ধর্ষণ করে খান সেনারা। 2 লক্ষ নারী গণধর্ষণের শিকার হন। গণধর্ষণের ফলে 95% মহিলা গর্ভবতী হয়ে পড়েন। ত্রাণ শিবিরেই চলে গর্ভপাতের কাজ। এমনকি পুরুষদের সামনেই তাদের স্ত্রীদের ধর্ষণ করা হয়। পরে সেই পুরুষদের জ্যান্ত পুড়িয়ে মারে খান সেনারা। নিরুদ্দেশ হয়ে যায় লক্ষ লক্ষ মহিলা। 40,000 নারী যুদ্ধকালীন শিশুর জন্ম দেয়। প্রতিবেশী হিসেবে পূর্ব পাকিস্তানের অর্থাৎ তৎকালীন বাংলাদেশের পাশে দাঁড়ায় ভারত। এপ্রিল থেকে শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। তখনও প্রস্তুতি চলছিল, কিন্তু কার্যত লুকিয়ে প্রথম আক্রমণ করে পাকিস্তান। ভারতের আকাশ সীমা লঙ্ঘন করেছিলেন পাকিস্তানের বায়ুসেনার 4টি F-86 সাবরেস যুদ্ধ বিমান, যা চিহ্নিত করে ফেলেছিল ভারতীয় বায়ুসেনার 22 নম্বর স্কোয়াড্রনের জিনাট বিমান। গুলি করে 3টি F-86 সাবরেস যুদ্ধ বিমানকে নামিয়ে ফেলা হয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় বাধা ছিল ভারত, তা হাড়ে হাড়ে টের পেয়েছিল পাকিস্তান। তাই 3রা ডিসেম্বর গোপনে ভারতীয় নৌসেনার উপর হামলা চালায় পাক নৌসেনা। যদিও একদিনেই ভারতের জবাবে নিশ্চিহ্ন হয়ে যায় পাক নৌবাহিনী। টানা 13 দিন চলে ভারত পাকিস্তানের যুদ্ধ। বারবার আক্রমণ করে নিজেদেরই বিপদ ডেকে এনেছিল পাক সেনারা। নিশ্চিহ্ন হয়ে যাওয়ার বিপদ বুঝেই 15ই ডিসেম্বর রাজি হয় আত্মসমর্পণে। 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে 93,000 পাক সেনা। প্রতিবেশী বাংলাদেশকে পাকিস্তানের অত্যাচারের হাত থেকে রেহাই দিতেই ভারতের বিজয়। রিপাবলিক বাংলা। 71-এর মুক্তিযুদ্ধে ভারতীয় যারা সেনারা তাদের পরম যে পরাক্রম, সেই দিকে যেমন আমাদের নজর, ঠিক তার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন যারা মুক্তিযোদ্ধা তাদেরও দিনভর রিপাবলিকে। আমার সহকর্মীরাও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে বিশাখা রয়েছেন, বেন্দ্রিলা রয়েছেন এবং টিটপ বনগা থেকেও আমাদের সঙ্গে রয়েছেন। টিটপ, টিটপ, একটা সময় যারা বাংলাদেশে ছিলেন সেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সময় তারা আজ তোমার সঙ্গে, তাদের সঙ্গে কথা বলে যদি জানা সম্ভব হয় ঠিক সেই সময় বাংলাদেশের ছবিটা ঠিক কি ছিল? দেখো, একদম আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তারা ভুলতে পারেনি তাদের সেই জন্মভিটে, তাদের সেই বাড়ি। স্বাভাবিকভাবেই তারা আমার সঙ্গে রয়েছেন, একটু কথা বলবো তাদের সাথে আরেকবার একটু জানবার চেষ্টা করব। আপনাদের কি মনে পড়ে আজকের সেই যুদ্ধের কথা? হ্যাঁ, মনে পড়ে সেই সিন, সেই দৃশ্য। হ্যাঁ, আমাদের চোখে এখনো বেশি ওঠে সেই স্মৃতিগুলো, আমাদের এখনো সেই চোখের সামনে বেশি ওঠে। আমরা সব দেখেছি এবং ভয়েও আমরা এখনো শিউরে উঠি তখনকার যে ঘটনাগুলো ঘটেছে। কারণ আমরা ওখান থেকে যেভাবে পলায়ন করেছি বা আত্মরক্ষার জন্য আমরা লুকিয়ে এই দেশে আমরা তখন চলে আসি, কিন্তু সেই স্মৃতিগুলো এখনো আমরা বহন করছি আমাদের জীবনে। কিছু নিয়ে আসতে পেরেছেন? আমরা কিছু বাড়ির থেকে আমরা শুধু ওই কাপড় চোপড় আমরা কিছু আনতে পারিনি, শূন্য হাতে আমরা রাস্তায় নেমেছিলাম। লোকের বাড়ির থেকে চেয়ে আমরা দুটো খাইছি, দিনে কোনোদিন খাইছি না, আবার কোনোদিন উপোস আমরা করে হেঁটেছি। 12-13 দিন হেঁটে আমরা এই দেশে আমরা তখন চলে আসি।
কি হয়েছিল যদি একটু বলেন, সেই দিন আপনাদের চোখের সামনে কি দেখলেন? আমাদের চোখের সামনে দেখা গেছে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের সামনে থেকে আমাদের মা বোনদের নিয়ে ইজ্জত নষ্ট করেছে এবং সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দিয়েছে। এবং আমরা নদী এবং বিলের ভিতর আমরা লুকিয়ে, কচুরিপানার ভিতর আমরা লুকিয়ে রয়েছি। সেই দৃশ্য বেশ, ঠিক হবে এবং তোমাদের মধ্য দিয়ে কিন্তু সারা দিন আমরা সেই সকল স্মৃতিচারণ অবশ্যই করব।